সন্দেশখালীর ঘটনার ঠিক 7 দিনের মাথায় একেবারে তৎপর ইডি। আমরা দেখছি সকাল থেকেই রাজ্যের হেভিওয়েট দুই নেতা মন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, এবং অন্যদিকে সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলছে। সন্দেশখালী কাণ্ডে যে ঘটনা ঘটেছিল, যে চিত্র আমরা দেখেছিলাম, সেখানে মার খেতে হয়েছিল ইডির আধিকারিকদের, আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় জওয়ানদের, এবং সেই দিক থেকে শিক্ষা নিয়ে আজ মহানগরীতে একেবারে অতি সাবধানতা অবলম্বন কেন্দ্রীয় জওয়ানদের। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার বিশেষ অতিথি রয়েছেন, আমার সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আপনাকে প্রথমেই জানাই এনকেটিভিতে অনেক স্বাগত। সন্দেশখালী কাণ্ডের যা চিত্র আমরা দেখেছি, একেবারে ইডির ওপর আক্রমণের ঘটনা, সেই চিত্র গোটা রাজ্যে নজিরবিহীন। আজ সেই কাণ্ড থেকে শিক্ষা নিয়ে কলকাতার বুকে একেবারে লেকটাউনে সুজিত বসুর বাড়িতে যখন তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তার সঙ্গে ইডির আধিকারিকরা, একেবারে গোটা চত্বর জুড়ে তারা রুট মার্চ করছেন, সাবধানতা অবলম্বন করছেন, কোথাও জমায়েত হতে দিচ্ছেন না। একেবারে বিরল দৃশ্য। গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে সন্দেশখালীর ঘটনাটা ঘটেছিল, এটা দুর্ভাগ্যজনক বললে কম বলা হয়। কারণ এটা এটা কোনো স্পন্টেনিয়াস জনবিস্ফোরণ বা জনবিক্ষোভ বলার যে চেষ্টাটা করা হচ্ছে বা রক্ষা করছে শাসক দলের নেতা মন্ত্রীরা, এটা সম্পূর্ণ ভুল। এটা অত্যন্ত একটা সুপরিকল্পিত চক্রান্ত করে এই মানুষগুলোকে, এবং মানুষ কি বলবো, তারা গ্রামবাসী হয় না, তারা গ্রামবাসী বলে মনে হয় না। আমার মনে হয় ওটা খুব সুপরিকল্পিত ভাবে, যেটা অভিযোগ আসছে যে ওখানে প্রচুর রোহিঙ্গা বেআইনি ভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে, তাদের বেসিক্যালি যেটা খুব বেশি ভাবে বলা লেলিয়ে দেওয়া হয়েছিল ইডি আধিকারিকদের ওপর এবং প্যারামিলিটারি ফোর্সের আধিকারিক। এটা ইডি কিন্তু ভাবতেও পারিনি যে একটা রাজ্যের মধ্যে, ভারত রাষ্ট্রের একটা রাজ্যের মধ্যে এরকম ভাবে আক্রমণ হতে পারে তাদের। এবং সেখানে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল বললেও কম বলা হবে। অভিযোগ আসছে যে পুলিশই নাকি শেখ শাহজাহানকে আগে খবর করে দিয়েছিল তৈরি হওয়ার। তো এটা থেকে নিঃসন্দেহে একটা শিক্ষা পেয়েছে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যে বাংলার বেশ কিছু জায়গা মুক্তাঞ্চল এবং প্রভাবশালী লোকজনদের ধরতে গেলে এরকম ভাবে সোকল কোট আনকোট জনবিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার জন্য এই পুরো প্রিপারেশন নিয়েছে। এই প্রিপারেশনটা যদি আগে নিত তাহলে হয়তো সন্দেশখালী হতো না। আমি ইডিকেও দোষ দেই না, কারণ আগে হবে কেউ ভাববে কি করে যে ভারত রাষ্ট্রের মধ্যে একটি রাজ্যের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে যেখানে প্রশাসন সম্পূর্ণভাবে মদত দিচ্ছে অভিযোগ। সেই অভিযোগকারীর সঙ্গে ওর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। মাসলম্যান ছেড়ে দিলাম, ওর সঙ্গে সন্ত্রাসবাদী যুগের অভিযোগ। তো এটা নিঃসন্দেহে একটা খুব সদর্থক লক্ষণ। আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এবার কোথাও কোনো রকম সুযোগ দেবে না। কলকাতার বুকে একেবারে স্ট্র্যাটেজি বদল করে ফেললো কেন্দ্রীয় জওয়ানরা, একেবারে ধাঁচটাই চেঞ্জ করে ফেললেন তারা। দেখুন, কলকাতার মধ্যে আমি কিন্তু খুব বেশি আশঙ্কা করছি না। মানে সন্দেশখালীর মতো ঘটনা ঘটা কলকাতার বুকে মুশকিল, কারণ কলকাতার ডেমোগ্রাফিটাও ডিফারেন্ট সন্দেশখালীর থেকে। খুব কলকাতার বুকে যদি এরকম কিছু হয়ে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বাঁচা খুব মুশকিল হবে, এবং মিডিয়ার সাংঘাতিক প্রেজেন্স রয়েছে। তো সেখানে কলকাতাতে কিছু হওয়ার চান্স কম। কিন্তু আমার মনে হচ্ছে ইডি এটা একটা প্র্যাকটিস করে ফেললো। এটা একটা মক ড্রিল বলতে পারেন, যে ভবিষ্যতে যদি কলকাতার বাইরে কোথাও প্রভাবশালী এরকম তথাকথিত প্রভাবশালী পুরো বাংলাতে ছড়িয়ে দেয়, এবং এই যে প্রভাবশালীগুলো তারা নিজেদের ছোট ছোট পকেটে, তারাই আইন, তারাই সংবিধান, তারাই আইপিসি যাচ্ছে। তো সেখানে করতে গেলে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, তার একটা প্র্যাকটিসও হয়ে গেল। এখন তল্লাশি চলছে, যদি যা কিছু পাওয়া যাবে সেটা আসবে প্রকাশ্যে। একেবারে দীপাঞ্জন বাবু, আপনার কথা টেনেই যদি বলি, আমরা দেখেছি যে যখন এই ঘটনা নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, সে সময় বিচারপতি বলেছিলেন যে ইডির কাছে কি বন্দুক ছিল না, সেটা কি তারা চালাতে পারেনি। তারপর আমরা দেখেছি রাজভবনে বৈঠক, সেখানে আইজি যান, গুরুত্বপূর্ণ বৈঠক হয়, উচ্চ পর্যায়ের বৈঠক হয়, এবং সেই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়, এবং এই নিয়েও আলোচনা হয় যে ইডির বা কেন্দ্রীয় জওয়ানদের কাছে কি কি জিনিস থাকবে, যা নিয়ে একেবারে সেফটি গার্ড নিয়ে তারা প্রত্যেকটি তল্লাশি অভিযানে যাবেন। দেখুন,
মানে জেনারেলি কি হয়, আমরা তো এই যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা যাচ্ছে, তারা তো আর ছত্তিশগড় বা কোনো মাওয়িস্ট অ্যাফেক্টেড এরিয়াতে যাচ্ছে না যে সরাসরি সংঘর্ষের একটা আশঙ্কা থাকবে। তার জন্য তাদের কাছে অ্যান্টি রায়াট যে ডিভাইসেস হয়, হুম হেলমেট বলুন, চেস্ট গার্ড বলুন, ফাইবার গ্লাসের যে শিল্ড সেটা বলুন, এগুলো থাকবে এবং অবভিয়াসলি আগ্নেয়াস্ত্র থাকবে। বাট আমার মনে হয় না আগ্নেয়াস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে এবং সেটা ব্যবহার না করাই উচিত। হুম কারণ শাসক দল যেরকম ভাবে একটা বৃহত্তর অংশ তাদের এমনকি তাদের সর্বোচ্চ নেতা নেত্রীরা যেরকম ভাবে প্ররোচনা দিচ্ছেন, তারা চাইছেন যে একটা তথাকথিত কোট আনকোট জনবিস্ফোরণ হোক, হুম তাতে বাধ্য হোক সেলফ ডিফেন্সের জন্য হোক বা যেভাবেই হোক সেন্ট্রাল ফোর্স তারা গুলি চালাক এবং তাদের একটা দুটো লাশ পেয়ে যায়। এবং সে লাশগুলো যদি দুর্ভাগ্যবশত কোনো সংখ্যালঘু ভাই বোনের হয়ে যায় তাহলে তো ব্যাস কেল্লা ফতে, তো সেটাকে পুরো নির্বাচন, সাধারণ নির্বাচন অবধি টেনে নেওয়া যাবে। তো সেটা যাতে না হয়, যেটা আমরা বলি এরিয়া ডমিনেশন, সেটা খুব ইম্পর্টেন্ট। যদি আমাদের ইন্টেলিজেন্স মোটামুটি এক্সপেকটেশন থাকে যে 100 লোকের জমায়েত হতে পারে, তাহলে আমরা সেন্ট্রাল ফোর্স 200 লোক নিয়ে যাবো, হুম যাতে ওভারপাওয়ার করাটা সুবিধা হয় এবং গুলি চালাতে না হয়। তবে যেরকমই পরিস্থিতি আসুক, এখন সেন্ট্রাল ফোর্স আর ওই ভুল হবে না যেটা সন্দেশখালীতে হয়েছে। হুম দীপাঞ্জনবাবু, যে ছবি আমরা সাধারণত নির্বাচনের সময় দেখি, এই যে রুট মার্চ, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা, জমায়েত সরিয়ে দেওয়া, এই ছবিগুলো আমরা নির্বাচনের সময় দেখি। এখানে তল্লাশি অভিযানের ক্ষেত্রে এইডির আধিকারিকরা গিয়েছেন, সেখানে এই চিত্র কলকাতার বুকে, এটাও তো নজিরবিহীন। এই চিত্র কিন্তু রাজ্যবাসী কখনো দেখেনি। তো এটা পরিষ্কার দেখতে পাচ্ছে সারা ভারতবর্ষ আপনাদের মতো টেলিভিশন চ্যানেলগুলো থ্রু দিয়ে যে বাংলায় আইন শৃঙ্খলা যে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, প্রশাসনিক কাঠামো বলে কোনো ব্যাপার নেই, সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। এটা ঘোরতর লজ্জার বিষয় যে কোনো সাধারণ নির্বাচন হচ্ছে না, রুটিন তল্লাশিতে যেতে গেলেও সেন্ট্রাল ফোর্সকে দিয়ে এইরকম ভাবে এরিয়া ডমিনেশন করতে হচ্ছে। কারণ এরিয়াটাকে যে ব্যবহার করা যায় কিরকম ভাবে, এই দুষ্কৃতিকারী যারা রয়েছে বা রাজনৈতিক নেতার নাম করে যে সমস্ত দুর্বৃত্তরা রয়েছে, তারা এটা দেখিয়েছে এবং এখনো দেখানোর চেষ্টা করবে। সেটা যাতে অ্যাভয়েড করা যায়, সেজন্যই কিন্তু এই এরিয়া ডমিনেশন গুলো শুরু হয়েছে। যে ছবি আমরা ক্রমাগত এই যে ছবি দেখে যাচ্ছি, এবং এটাই কি তাহলে ট্রেন্ড, মানে একেবারে স্পেশাল সেফটি গার্ড নিয়ে কেন্দ্রীয় জওয়ানরা যাচ্ছেন, এরপরে যদি আবার কোথাও তল্লাশি অভিযান হয় সেখানেও তাদের এভাবেই সেফটি গার্ড নিয়ে যেতে হবে, তাহলে কি এটা কোথাও গিয়ে রাজ্যের ট্রেন্ডে পরিণত হলো? হ্যাঁ, আজকাল তো ওটা নতুন স্লোগান শুরু হয়েছে না, এগিয়ে বাংলা। তো এগিয়ে বাংলা, এটাও এগিয়ে বাংলা, এটা চিরকাল বলা হচ্ছে। ভারতবর্ষে এটা কোথাও দেখা যাচ্ছে না। বাট বেঙ্গল থিংস টুডে, অল ইন্ডিয়া উইল থিংক টুমরো। আশা করি সেটা হবে না, কারণ ভারতবর্ষের কোনো রাজ্যে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডেকে পাঠানো হচ্ছে, তল্লাশি চলছে এবং বিভিন্ন রাজ্যে কোথাও কিন্তু এই জিনিস হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে দুর্বৃত্তায়নটা কি সাংঘাতিক ভাবে হয়েছে এবং কত বড় বড় মাথা রয়েছে এর মধ্যে ইনভলভ। কারণ তারা তাদের পদমর্যাদাটাকে ব্যবহার করে তারা সমস্ত প্রশাসন, পুলিশ সবকিছুকে ব্যবহার করছে নিজেদের ঢাকার জন্য, নিজেদের চুরি ডাকাতি লোকে ঢাকার জন্য। তো এটা একটা ট্রেন্ড নিঃসন্দেহে বাংলায়, এবং সেটা বাংলার মানুষ দেখছে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে। তল্লাশি অভিযান চলছে, তদন্ত চলছে এবং সবকটি আদালতের নির্দেশেই চলছে। তা সত্ত্বেও ইডির কাছে কোনো ইডির জন্য কোনো নিরাপত্তা নেই গোটা রাজ্যে। এটা একটা বড় প্রশ্ন নয়? দেখুন, এটা আমি আগেও বলেছি যে ভারতবর্ষের সমস্ত জায়গায় পুলিশ, তারা তো খুব মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা এক্সিকিউটিভ বডি। ল অ্যান্ড অর্ডার তারাই কিন্তু অন গ্রাউন্ড ইমপ্লিমেন্ট করে এবং তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট তিনটে জিনিস হয়: সংবিধান, আইপিসি, সিআরপিসি এবং পুলিশ অ্যাক্ট অ্যান্ড রুল। বাংলায় এই তিনটে কোনোটাই ব্যবহার হচ্ছে না। বাংলায় হচ্ছে যে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে যে অর্ডার আসবে, সেটা যতই বেআইনি হোক সেটা করে দেখাবে। তারপর দরকার পড়লে আমাদের সেই প্রশাসনিক যে সর্বোচ্চ পদে রয়েছেন তিনি প্রোটেক্ট করবেন। কিন্তু এটা যে একটা ভয়াবহ ট্রেন্ড খুলে দিচ্ছে, সেটা এরা বুঝতে পারছে না। বুঝবে যখন, তখন সময় থাকবে না হাতে শুধরে নেওয়ার।